সিকিলিড বলে এক ধরনের মাছের ফ্যামিলি আছে। সেই সিকিলিড ফ্যামিলির অন্তর্গত সাকার ফিশ হচ্ছে যাকে তোমরা বাড়িতে এনে রাখো। সাউথ আমেরিকান সাকার ফিশ এর নাম। লাইকেন কি? লাইকেন একটা সিম্বিওট। এটা একটা সিম্বিওট। সিম্বিওট মানে এটা দুটো আলাদা প্লান্ট মানে জীব দিয়ে তৈরি, দুটো আলাদা স্পিসিস দিয়ে তৈরি। যেমন লাইকেনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফাইকোবায়ন, যেটা কিনা একটা ফাঙ্গাস, এই সরি ভেরি সরি, যেটা কিনা একটা অ্যালগি। আর একটা হচ্ছে মাইকোবায়ন, যেটা কিনা একটা ফাঙ্গাস। স্পিসিস। এবার ইনভেসিভ স্পিসিস মানেটা কি? তো একটা ছোট গল্প বলি। আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো এলিয়েন্সদের নিয়ে একটু মাতামাতি করেছি। হ্যাঁ, অন্য গ্রহ থেকে আসছে একেবারে উড়ন্ত চাকতিতে করে, বাই বাই করে এসে কি করছে, এরা দুর্দান্ত দুর্দান্ত সব বন্দুক ফন্দুক বার করে যেখান থেকে লেজার ফেজার বেরোচ্ছে, হ্যাঁ, আমাদের একেবারে হাপির টেস্ট করে দিচ্ছে, দখল করে নিচ্ছে সব। আমরাও একেবারে প্রগাঢ় যুদ্ধ করে সেই আমাদের পৃথিবীকে বাঁচাচ্ছি। এই তো এইরকম সিনেমা তোমরা প্রচুর দেখেছো। এবার কপিরাইটের জন্য আমি নাম নিচ্ছি না। হ্যাঁ, তো এরকম হয়েছে, দেখেছো। তো আলটিমেটলি মেসেজটা কি? যে না, যে জিনিস যেখানকার নয় সেই জিনিসকে যদি জোর করে তুমি সেখানে ফেলে দাও, তাহলে ওই জিনিসটার ক্ষতি লাভ হবে সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু যে জায়গাটার কিন্তু প্রভূত ক্ষতি হয়ে যাবে। ইনভেসিভ স্পিসিস এর ব্যাপারটা হচ্ছে এটাই। এদেরকে এলিয়েন স্পিসিসও বলা হয়। এলিয়েন স্পিসিস কারণ, তার কারণ এরা এলিয়েন মানে ওই বললাম কিন্তু ভিনগ্রহী নয়, অন্য জায়গা থেকে এনে তুমি এখানে উড়ে এসে জুড়ে বসিয়েছো। যেমন কচুরিপানা। কচুরিপানা, কচুরিপানার ইতিহাস হচ্ছে, কচুরিপানা অ্যাকচুয়ালি এখানকার নয়। এই যে গোটা এশিয়াতে ঠিক ঠিক করে কচুরিপানা, এটা এশিয়ান প্লান্ট স্পিসিসই না। কচুরিপানা ওয়াটার হায়াসিন্থ ফ্যামিলি অফ যে প্লান্টস, তার মধ্যে এমন একটা স্পিসিস যারা প্রিডমিনেন্টলি সাউথ আমেরিকাতে পাওয়া যায়, অ্যামাজন রেন ফরেস্টে। অ্যামাজন রেন ফরেস্টের যে প্রান্তিক যে ওয়েটল্যান্ডস আছে, জলাভূমি আছে, তাকে প্যান্টানাল বলে। ব্রাজিলে পাওয়া যায়, ব্রাজিল ভেনেজুয়েলায় দুটো দেশ মিলে এই প্যান্টানাল আছে, ঠিক আছে। সেই প্যান্টানালের মধ্যে এই কচুরিপানা হয়ে থাকতো। এবার কচুরিপানার দেখবে খুব সুন্দর ফুল হয়, এই দুর্গাপুজোর সময় তোমরা দেখতে পাবে বেগুনি কালারের এরকম বড় বড় ফুল হয়। এক পর্তুগিজ ভদ্রমহিলা, তিনি ওই ফুল দেখে আকৃষ্ট হয়ে কচুরিপানা একটি বোতলের মধ্যে নিয়েছিলেন, জল ভর্তি বোতলের মধ্যে। দুর্ভাগ্য এখানেই যে সেই সেই পর্তুগিজ মহিলার হাজবেন্ড ছিলেন একজন নাবিক, সেলার। এবং ইউ অল নো, যারা ইতিহাস অ্যাটলিস্ট ক্লাস 10 অব্দি পড়েছো, পর্তুগিজরা আমাদের দেশে 1498-এ আসে। ভাস্কো দা গামার প্রথম পর্তুগিজ বা প্রথম ইউরোপিয়ান বলতে পারো আমাদের এখানে। তো সেই ভদ্রলোকের হাত ধরে পর্তুগিজরা আসে এবং ওই কচুরিপানাও শুধু একজন তো করেনি, অনেকেই মানে অনেক ইউরোপিয়ান যারা সাউথ আমেরিকাতে সেটেলড ছিল, যারা এসছে, তারা কিন্তু এই কচুরিপানা নিয়ে নিল। কচুরিপানা কিন্তু ফার্স্ট ইন্ডিয়াতে আসেনি, ওখান থেকে ইউরোপে গেছে। ইউরোপের যে সমস্ত জলাভূমি, সেখানে কিন্তু কচুরিপানার প্রবলেম ছিল, এখন তারা সেটাকে নিকেশ করেছে। ইনফ্যাক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও কিন্তু এই কচুরিপানা এইভাবেই ছড়িয়েছে নাবিকদের মাধ্যমে। তো ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য কোনো একভাবে ইন্ডিয়াতে চলে আসে, এবং ইন্ডিয়াতে চলে আসার পর এই নদী নালাতে অনেক লোক যখন এই জার দেখছে ভর্তি হয়ে যাচ্ছে, কি করতো, ফেলে দিলাম, ফেলে দিলাম, ব্যাস ছড়িয়ে গেল। কচুরিপানা কিন্তু এখানকার যে জলজ স্বাভাবিক উদ্ভিদ, তাদের কিন্তু হাওয়া করে দিয়েছে, তাদের লোকালি এক্সটিংক্ট করে দিয়েছে, নিয়ে নিজেরা দখল করেছে। তাহলে তোমরা বলতেই পারো যে আরে একটা নতুন স্পিসিস এলো, তাহলে তোমার বায়োডাইভার্সিটি বাড়ার কথা। বাট নো। কেন? ধরো কচুরিপানা এলো,
এসে কি করলো, এখানকার যে মেরিন অনেক প্লান্ট স্পিসিস ছিল তাদের ম্যাক্সিমামকে এলিমিনেট করে দিয়েছে। এবার সেই কিছু মেরিন প্লান্টস এর উপর এক্সক্লুসিভলি কিছু ছোট ছোট জু প্ল্যাঙ্কটন, কিছু ছোট ফিশ, কিছু মোলাস্ক ডিপেন্ড করেছিল, তারাও কিন্তু এক্সটিংক্ট হয়ে গেল। তো একটা স্পিসিস এলো আর তিনটে স্পিসিস চলে গেল। তোমরা হয়তো ভাববে তিনটে স্পিসিস ছিল, একটা এলো, মোট চারটে স্পিসিস নতুন হয়ে বায়োডাইভার্সিটি বাড়লো। বাট নো, একটা এলো, একটা এলো, ঠিক আছে, +1 হলো, বাট তার জন্য কি হলো, তিনটে এলিমিনেট হয়ে গেল, -3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে হওয়ার কথা ছিল 3 + 1 4, বাট এ বেরিয়ে গেল, পড়ে রইল কে একটাই। এটা এক্সট্রিম কেস অফ ইনভেসিভ স্পিসিস ডমিনেশন। এতটাও হয় না রিয়েল লাইফে। ধরো চলো আর একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। যাদের অ্যাকুরিয়াম আছে, তোমাদের অনেকেই অ্যাকুরিয়াম এক ধরনের মাছ রাখো যাকে ক্রোকোডাইল ফিশ বলে, বাট সেটা আদপেও কুমির নয়, মাছ। নামটা ক্রোকোডাইল ফিশ কারণ কুমিরের মতো তার গাটা দেখতে। অ্যাকচুয়ালি ওই মাছটা এখানকার নয়, ওই মাছটা হচ্ছে অ্যামাজন নদীর মাছ, সাউথ আমেরিকাতে পাওয়া যায়। সিকিলিড বলে এক ধরনের মাছের ফ্যামিলি আছে, সেই সিকিলিড ফ্যামিলির অন্তর্গত সাকার ফিশ হচ্ছে যাকে তোমরা বাড়িতে এনে রাখো। সাউথ আমেরিকান সাকার ফিশ এর নাম, যাকে তোমরা ক্রোকোডাইল ফিশ বলে মহানন্দে রাখছো অ্যাকুরিয়ামে। সে অ্যাকুরিয়ামে রাখো, কোনো ব্যাপার না। কিছু ইরেসপন্সিবল মানুষ আছেন, অ্যাকুরিয়ামটা মেনটেন করতে পারলো না, জল সমেত পুকুরে ফেলে দিল। মনে রাখবে, সাউথ আমেরিকার ব্রাজিল, ভেনেজুয়েলা, এই সমস্ত অঞ্চল কিন্তু সাবট্রপিক্যাল এবং ট্রপিক্যাল রিজিয়ন, জাস্ট লাইক ইন্ডিয়া। জাস্ট গোলার্ধের দুদিকে আছে, অপর প্রান্তে আছে, কিন্তু জলবায়ু মোটামুটি একরকম। এই ওখানকার উদ্ভিদ এবং প্রাণীরা এখানেও কিন্তু সার্ভাইভ করতে পারবে, এবং ভাইসি ভার্সা, এখানকারও উদ্ভিদ এবং প্রাণীরা কিন্তু ওখানেও সার্ভাইভ করতে পারবে। ঠিক আছে, তো এই সাকার ফিশকে যদি পুকুরে তুমি ফেলে দেবে, অ্যাকুরিয়ামে কি তুমি রেস্ট্রিক্টেড জায়গায় রেখেছিলে, কম খাবার দিচ্ছিলে, সাইজ মেনটেন্ড ছিল, জেনারেলি অ্যাকুরিয়ামের মধ্যে ওদের এইটুকু সাইজ থাকে, বা ম্যাক্সিমাম ধর এই পেন্টার সাইজে হয়। যে পুকুরে ফেলে দেবে না, এত বড় হয়ে যাবে, লিটারালি এত বড়, অ্যান্ড ক্যান গ্রো বিট লার্জার। এরা কিন্তু শিকারী। শিকারী মানে, শিকারী মানে ভেবো না অন্য মাছ ধরে খেয়ে নেবে, না, অন্য মাছ ধরে খায় না। যেটা করে সেটা হচ্ছে এরা শামুক, গেড়ি, গুগলি ইত্যাদি এগুলো খায়। তো আলটিমেটলি, এবং এরা এখানকার যে মাছগুলো আছে, যেমন রুই, কাতলা, শোল, মৃগেল ইত্যাদি যে লোকাল মাছগুলো আছে না, এদের থেকে অনেক বেশি দ্রুত বংশ বিস্তার করতে পারে। তো পুকুরে ইনিশিয়ালি বায়োডাইভার্সিটি বাড়লো, ইনিশিয়ালি কিছুদিন, তারপর কি হলো, রুই কাতলা টোটাল বাকি যা মাছ ছিল, এখানকার যা মাছ লোকাল মাছ, তার থেকে গোটা পুকুরে ওদের একটা স্পিসিসের সংখ্যাই বেশি হয়ে গেল। ওরা সমস্ত গেরিগুলি খেয়ে নিচ্ছে, খেতেই দিচ্ছে না বাকিদের। তো খাদ্যের অভাবে এবং বাসস্থানের অভাবে বাকি মাছগুলো কিন্তু মরে যাচ্ছে, তাদের সংখ্যা কমছে। আশেপাশে আরো জলাভূমি যদি কানেক্টেড থাকে, তারা অন্যান্য জলাভূমিতে চলে যাচ্ছে। তো একটা লেক বা একটা পুকুরে বায়োডাইভার্সিটি কিন্তু আলটিমেটলি হ্রাস পাচ্ছে। এরকম প্রচুর এক্সাম্পল আছে, যেমন মাগুর মাছ। তোমরা দু রকমের মাগুর বাজারে দেখবে, একটা হচ্ছে দিশি মাগুর যেগুলো ছোট হয়, আর একটা হচ্ছে বিশাল বিশাল বড় যেগুলো, দোজ আর আফ্রিকান। ঠিক আছে, আফ্রিকান মাগুর। আফ্রিকান মাগুর কিন্তু শিকারী, মানে অন্যান্য মাছ ধরে খেয়ে নেয়, অন্যান্য মাছের ডিম খায়, অন্যান্য মাছের ছোট চারা মাছ খেয়ে নেয়, ওর থেকে ছোট যা মাছ পাবে তাকেই খেয়ে নেবে। তো এবং এরাও লোকাল যে মাছগুলো আছে এদের থেকে অনেক দ্রুত বংশ বিস্তার করতে পারে। তো আলটিমেটলি এরা অন্যান্য মাছেদের ডিম এবং ছোট ইন্ডিভিজুয়াল খেয়ে নিয়ে বাকিদের কিন্তু প্রায় বিলুপ্ত করে দিয়ে নিজেরাই রাজ করবে। তাহলে একটা পুকুরে 5টা স্পিসিস ছিল, ইনিশিয়ালি 6টা হলো, পরে দেখা গেলো একটা বা দুটো স্পিসিস পড়ে গেছে, তো বায়োডাইভার্সিটি কমলো। আমেরিকার ফ্লোরিডাতে এভারগ্লেডস বলে একটা ওয়েটল্যান্ড আছে, বিশাল বড়, সেখানে তো হিউজ প্রবলেম। সেখানে আমেরিকানদের জানো, মানে নো অফেন্স, কিন্তু ওই
নেই কাজ তো খইবাজ আর অঢেল টাকা, তো তার জন্য তারা বিভিন্ন দেশের বিভিন্ন জীবজন্তু কিনে আনে, কুমির, সাপ ইত্যাদি কিনে আনে। হ্যাঁ, অজগর সাপ, পাইথন, সেটা তো এশিয়ান স্পিসিস, ওরা ভীষণ ভালোবাসে অজগর সাপ পুষতে। কেন ভালোবাসে আমি জানি না, এর পেছনে নিশ্চয়ই ওদের কোনো ভালো লাগা কাজ করে, যেটা আমার কাছে দুর্বোধ্য। কিন্তু সেই অজগর সাপটা যখন ধীরে ধীরে দেখছে বিশাল আকৃতির হয়ে যাচ্ছে, তাকে বাড়িতে আর রাখা যাচ্ছে না, কি করলো, জলভূমিতে ছেড়ে দিল। ফ্লোরিডার জলবায়ু আর আমাদের এশিয়ার এই থাইল্যান্ড, বার্মা, বাংলাদেশ, ইন্ডিয়ার জলবায়ু প্রায় কাছাকাছি। তো ওরা অভিযোজন বা অ্যাডাপ্টেশন করে ওখানে রয়ে যায়। রয়ে যাওয়ার ফলে কি হয়, ওখানকার যে সমস্ত অরিজিনাল স্পিসিস ছিল, যাদেরকে এন্ডেমিক স্পিসিস বলে, এন্ডেমিক স্পিসিস মানে, এই টার্মটা তোমরা একটু বুঝো। এন্ডেমিক স্পিসিস মানে হচ্ছে যে স্পিসিসটা পৃথিবীর মাত্র একটি জায়গাতেই পাওয়া যায়। যেমন জিরাফ, জিরাফ আফ্রিকা ছাড়া কোথাও পাওয়া যায় না, তো আফ্রিকান কন্টিনেন্টে এন্ডেমিক। ঠিক আছে, এরকম যেমন জায়েন্ট প্যান্ডা চায়না ছাড়া আর কোথাও পাওয়া যায় না, তো এটা এন্ডেমিক। ঠিক আছে, তো কি করছে ওই পাইথন গুলো এই এন্ডেমিক স্পিসিস গুলোকে খেয়ে সাবার করে দিচ্ছে, তাহলে বায়োডাইভার্সিটি কমছে, তাই না? এরকম প্রচুর আছে। আর এক ধরনের গাছ আছে, এক ধরনের লতানে গাছ, যার নাম হচ্ছে ল্যান্টানা ক্যামারা। এই গাছটা কিন্তু ইউরোপ থেকে এসেছে, আমাদের দেশের নয়। ল্যান্টানা ক্যামেরা এমন একটা লতা গাছ যে অন্য গাছের গায়ে জড়ায়, খুব সুন্দর ফুল হয়, কিন্তু সেই গাছটাকে শুষে নেয় প্যারাসাইট, পরজীবী গাছ, গাছটাকে কিন্তু শুষে পুরো নষ্ট করে দেয় সেই গাছটাকে। ল্যান্টানা ক্যামেরা আমাদের ভারতবর্ষের বহু বহু জঙ্গলে ছড়িয়ে পড়েছে ইউরোপিয়ান সাহেবদের হাত ধরে, যার ফলে আমাদের এখানকার লোকাল প্লান্ট স্পিসিস কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ল্যান্টানা ক্যামেরা আস্তে আস্তে কি হচ্ছে, ছাঁটাই করে 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 আমরা চেষ্টা করছি সেই ড্যামেজটাকে কিছুটা কন্ট্রোল করার, নতুন আরো বৃক্ষরোপণ করে আর কি টেকো দেওয়ার চেষ্টা করছি। কিন্তু দিনের শেষে ক্ষতি তো হয়েছে। এই হচ্ছে ইনভেসিভ স্পিসিস। আর লাস্ট হচ্ছে কো এক্সটিংশন। কো এক্সটিংশন, কো এক্সটিংশন মানে, अगेन তোমরা যারা আগের ক্লাস করেছো তারা জানো যে আমরা জানতাম যে এক ধরনের স্পিসিস থাকে যাদেরকে আমরা বলি মিউচুয়ালিস্টিক স্পিসিস। ঠিক আছে, একে আমরা সিম্বায়োটিক স্পিসিসও বলি। মানে কি, মানে তোমরা অনেকেই জানো, হয়তো সবাই জানো যে লাইকেন, লাইকেন কি, লাইকেন একটা সিম্বিওট, এটা একটা সিম্বিওট। সিম্বিওট মানে এটা দুটো আলাদা প্লান্ট মানে জীব দিয়ে তৈরি, দুটো আলাদা স্পিসিস দিয়ে তৈরি। যেমন লাইকেনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফাইকোবায়ন, যেটা কিনা একটা ফাঙ্গাস, এই সরি ভেরি সরি, যেটা কিনা একটা অ্যালগি। আর একটা হচ্ছে মাইকোবায়ন, যেটা কিনা একটা ফাঙ্গাস। কি সম্পর্ক এদের মধ্যে? অ্যালগি কি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, তাই তো, সালোক সংশ্লেষ করতে পারে। এই ফটোসিনথেসিস করে কি তৈরি করে, ফুড। এই ফুডটা চালান করে কাকে, ফাঙ্গাসকে। ফাঙ্গাস একে কি দেয়, ফাঙ্গাস একে দেয় হচ্ছে CO2 আর কিছু অর্গানিক, CO2 অর্গানিক ম্যাটার আর কিছুটা H2O দেয়, ওয়াটার ট্র্যাপ করে দিয়ে দেয় একে। তাহলে দেখো, ফুড পাচ্ছে ফাঙ্গাস অ্যালগি থেকে, আর অ্যালগি এই ফুড তৈরি করার যে র মেটেরিয়াল, যেটা কিনা কার্বন ডাই অক্সাইড, জল এবং কিছু অর্গানিক মিনারেলস এন্ড নিউট্রিয়েন্টস, সেগুলো পাচ্ছে ফাঙ্গাসের থেকে। তাহলে এরা একে অপরের পরিপূরক, দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তো এবার ভাবো, অ্যালগিটা এক্সটিংক্ট হয়ে গেছে, কি করে এক্সটিংক্ট হয়? এই লাইকেন, তোমরা যদি কেউ সিকিম যাও বা আমাদের এখানে ধরো কালিম্পং এ যাও, কালিম্পং এ বেটার দেখতে পাবে, দেখবে পুরনো বড় বড় গাছের গুড়ির গায়ে শ্যাওলার মতো এক ধরনের
আস্তরণ আছে, বাট শ্যাওলার মতো সবজেক্টে নয়, বিভিন্ন কালার হয়, একটু হলদেটে হয়, একটু ব্রাউনিশ হয়, ঠিক আছে, একটু স্যাপ গ্রিন কালারের হয়, এরকম বিভিন্ন কালারফুল দেখবে লেয়ার আছে। আমরা ভাবি শ্যাওলা, নো, দ্যাট ইজ লাইকেন, দ্যাট ইজ অ্যালগি প্লাস ফাঙ্গি টুগেদার, লিভিং টুগেদার ইন দ্য সেম এরিয়া। তো পাহাড়ে পাওয়া যায়, হাই ময়েশ্চার কন্টেন্ট এবং টেম্পারেচার যেখানে ওই অ্যারাউন্ড 15 to 20 ডিগ্রি থাকে। এবার এই লাইকেনের মধ্যে যে অ্যালগিটা যেটা থাকে, যেটা অ্যালগাল বা আমাদের ফাইকোবায়ন্ট যে কম্পোনেন্টটা, সে কিন্তু সাসেপ্টেবল টু এয়ার পলিউশন, মেইনলি সালফার ডাইঅক্সাইড। তো যখনই বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, সেটা গাড়ি ঘোড়ার জন্য হোক, কলকারখানার জন্য হোক, তখন কিন্তু অ্যালগিটা ধীরে ধীরে শুকিয়ে মরে যাবে। তাহলে দেখো, লাইকেনের মধ্যে ফাইকোবায়ন্ট পার্টটা এক্সটিংক্ট হয়ে গেল, কে পড়ে রইলো? মাইক্রোবায়ন্ট। কিন্তু মাইক্রোবায়ন্ট ফুড কার থেকে পায়? ফাইকোবায়ন্টের থেকে। তো তাহলে এ এক্সটিংক্ট হয়ে গেলে নো ফুড, ফুড ছাড়া বাঁচবে? বাঁচবে না। তাহলে এ যদি এক্সটিংক্ট হয়, অ্যালগি এক্সটিংক্ট হলে লাইকেনের মধ্যে ফাঙ্গাসও কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে, একে কো এক্সটিংশন বলে। তাহলে দেখো, ছিল দুটো স্পিসিস, একটা এক্সটিংক্ট হয়ে গেলে আর একটাও এক্সটিংক্ট হয়ে যাবে, তাহলে একসাথে দুটোই চলে গেল, তাহলে বায়োডাইভার্সিটি আলটিমেটলি কমলো। এই যে হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন, ওভার এক্সপ্লয়টেশন, ইনভেসিভ স্পিসিস, কো এক্সটিংশন, এই চার ভদ্রলোককে বলা হয় একসাথে ইভল কোয়াড্রেট। ইভল কোয়াড্রেট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, নামটা মনে রাখবে। উইথ রেসপেক্ট টু বায়োডাইভার্সিটি, এই চারটে হচ্ছে ইভল কোয়াড্রেট। কেন ইভল কোয়াড্রেট? এবার লিংক করব সবগুলো একসাথে। দেখো, হিউম্যান অ্যাক্টিভিটির জন্য হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন হচ্ছে। এবার হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন হচ্ছে কি করে? যে জায়গাগুলো থেকে তুমি গাছপালা কাটলে সেখানে ওভার এক্সপ্লয়টেশন হলো, হলো তো। এবার সেখানে ধরেন ফরেস্ট এরিয়াতে একটা হাউজিং কমপ্লেক্স তৈরি হলো। মুম্বাইতে যেটা হেভি প্রবলেম, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক আছে মুম্বাইতে, এবং সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক আগে যতটা ছিল, তার এখন জাস্ট 30% এসে ঠেকেছে। বাকি 70% জঙ্গলের মধ্যেই মানুষ, বস্তি, ইভেন হাউজিং কমপ্লেক্স তৈরি করে ফেলেছে। আমাদের এখানে যেমন হাউজিং কমপ্লেক্সের মধ্যে বা আশেপাশে কুকুর ঘুরে বেড়ায় না, ওখানে লেপার্ড ঘুরে বেড়ায়, লেপার্ড ঘুরে বেড়ায়। এবং এটা বিশাল প্রবলেম, ওখানের এই বস্তিতে লেপার্ড গুলো আসে, কুকুর, বিড়াল, গরু, গরু গরু পাওয়া যায় না, ছাগল, হ্যাঁ, মুরগি ফুরগি এসব তো নিয়ে যায়, অকেশনালি মানুষও নিয়ে যায়। হাউজিং কমপ্লেক্সের মধ্যে অনেক এরকম হয়েছে, 2-3টা হাউজিং কমপ্লেক্সের মধ্যে লেপার্ড এসে বাচ্চাদের অ্যাটাক করেছে বা অনেক বুড়ো লোককে অ্যাটাক করেছে। তো কি হচ্ছে? হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশনের জন্যই তো এটা হচ্ছে। এবার যে লেপার্ড গুলো এগুলো করছে, তাদেরকে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট কি করছে, সরিয়ে নিয়ে চিড়িয়াখানায় ফেলে দিচ্ছে বা শুট করে দিচ্ছে, মেরে দিচ্ছে। লস হলো না বায়োডাইভার্সিটির? সরিয়ে নিলেও লস, মেরে দিলে তো বুঝতেই পারছো লস। তো ওভার এক্সপ্লয়টেশন হলো। এবার ভাবো, এই যে ফরেস্ট রিজিয়নের মধ্যে মানুষ এরকম খাপছাড়া খাপছাড়া ভাবে আছে, মানুষের সাথে কারা আছে? ছাগল, মুরগি, কুকুর, তাদের পেট অ্যানিমালস বিভিন্ন রকমের। তাদের কি জঙ্গলে থাকার কথা? জঙ্গলটা কি তাদের জায়গা? না তো। এক্স্যাক্টলি। তো তারা সেইখানে ইনভেসিভ স্পিসিস হয়ে গেল না? এবার কি প্রবলেম হচ্ছে দেখো, কুকুর, বিড়াল ইত্যাদি যারা আছে, তারা ওই জঙ্গলের কিছু বুনো পাখি, কিছু ছোট 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 জন্তু জানোয়ারকে শিকার করে মারছে, খাচ্ছে, তো বায়োডাইভার্সিটি কমছে। বেশ, মানুষের সাথে ছাগল, গরু যারা আসছে, তারা জঙ্গলের গাছপালা খেয়ে সাফ করে দিচ্ছে, হরিণদের খাবার কমে যাচ্ছে, তো শিকার কমে গেলে শিকারিও কমে যাচ্ছে জঙ্গলের ন্যাচারালি। এইভাবে দেখো, ইনভেসিভ স্পিসিস কিন্তু জঙ্গলটার যারা আসল বাসিন্দা তাদের কিন্তু বিতাড়িত করছে, হয় এক্সটেন্ড করে দিচ্ছে, নয় তাদের ফোর্স করছে চলে যেতে। তো আলটিমেটলি এলো 3-4টে স্পিসিস আর চলে যাবে 7-8টা স্পিসিস। তাহলে ইনিশিয়ালি হয়তো মনে হবে যে আগে 7টা ছিল, এখন 4টে এসছে, 11টা স্পিসিস। আলটিমেটলি পড়ে থাকবে 4টে স্পিসিস, 7খানা চলে গেছে। তাহলে 7 ছিল, 4 হলো, বায়োডাইভার্সিটি কমলো। আর মানুষ যেখানে, সেখানে পলিউশন হবেই।
এটা শুনতে খারাপ লাগলেও এটা ঠিক, যেখানে মানুষ সেখানেই কিন্তু পলিউশন, সেখানেই প্রদূষণ। তার ফলে দেখো এরকম প্রচুর মিউচুয়ালিস্টিক স্পিসিস কিন্তু কোএক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তাহলে হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন দিয়ে শুরু হয়, আর কোএক্সটিংশনের হাত ধরে পুরোটা কিন্তু একসাথে চলে, একসাথে চলছে সিরিজে যেভাবে বললাম। তাই ইভেল কোয়াড্রেন্ট, এবং এই ইভেল কোয়াড্রেন্ট একসাথে বায়োডাইভার্সিটিকে সাংঘাতিক কমিয়ে দেয়, তাই ইভেল বলা হয়।